গত ২৬শে জানুয়ারি আমরা বেরিয়ে পড়েছিলাম কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। হাওড়া থেকে আমরা রওনা হয়েছিলাম 12337 শান্তিনিকেতন এক্সপ্রেসে করে। এবারে আমাদের ভ্রমণের উদ্দেশ্য ছিল পরিবার পরিজনদের সাথে নির্ভেজাল ছুটি কাটানো, আর সেই কারণে সকাল সকাল আমরা সবাই হাজির হয়েছিলাম হাওড়া স্টেশনে। এই ট্রেনে বোলপুর পৌঁছানোর আগে আছে দুটি হল্টিং স্টেশন, বর্ধমান আর ঘুষকরা। বোলপুর শান্তিনিকেতন পৌঁছানোর রাইট টাইম হচ্ছে দুপুর 12টা 15। ট্রেন কিন্তু মোটামুটি ঠিক টাইমেই ছেড়েছে। ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি, দিতাম পাখির পায়। ট্রেন এখন আমাদের বর্ধমান স্টেশন ঢুকছে। স্টপেজ টাইম দিয়ে ট্রেন এখন আবার বর্ধমান স্টেশন ছাড়লো। কুঠুরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে চরকা কাটা, 8 কুঠুরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে চরকা কাটা, তার উপরে সদর কোটা, তার উপরে সদর কোটা। ট্রেন এখন ঢুকলো ঘুষকরা স্টেশনে, আর এখানে স্টপেজ টাইম হচ্ছে 1 মিনিট। ঘুষকরা স্টেশন ছেড়ে দিয়েছে। এবার নেক্সট স্টেশন যেটা আসবে ওটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন, সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। কাটা, তার উপরে সদর কোটা, তার উপরে সদর কোটা, আয়না মহলটা কেমনে আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কেমনে
আসে যায়। नंबर प्लेटफॉर्म में दाड़िए আছে कृपया ध्यान दें गाड़ी संख्या 1 2 3 for the kind attention of the passengers train number আমরা এখন আছি রামশ্যাম ভিলেজ রিসোর্টে। এটা সোনাঝুরি হাটের একদম মাঝে, তার একদিকে আছে শকুন্তলা ভিলেজ রিসোর্ট। এই দিকে রামশ্যামটা আগে যেরকম ছিল তার থেকে একটু বাড়িয়েছে। আমি আপনাদেরকে জায়গাটা দেখাই। যদি রামশ্যাম দিয়ে একেবারে ঢুকে আসেন ভেতর দিকে, তাহলে এই রকম জায়গাটা আপনারা দেখতে পাবেন। এদের এই বাগানটাকে এরা এক্সটেন্ড করেছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ এখানে যেরকম সিস্টেম আছে ভেজ থালি, যেটা 190 রুপিস করে, আর বাকি সাইডে আপনারা যেগুলো নেবেন সেগুলো আলাদা করে আপনাদেরকে পে করতে হবে। একটা জিনিস আমি এখানে নোটিস করেছি যে এই ভেতর দিকের খাবারের কোয়ালিটিটা একটু মানে ঘেটে গেছে। মানে আমি 2 মাস আগেও এসেছি এবং 2 মাস আগে এখানেই রামশ্যামে খেয়েছি। বাজাবে সেই ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটনে আমি সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, নিশ্চয়ই দেখবেন। কিন্তু আজকে 2 মাস পরে একটুখানি আমার আনস্যাটিসফ্যাক্টরি মনে হলো। আমি মাটন নিয়েছিলাম, মাটনের এটাও খুব একটা ভালো লাগেনি। মানে আই এম নট স্যাটিসফাইড, or rather I am unhappy with the services. যাই হোক, আচ্ছা আমাকে একটা জিনিস বলতো, তোর খাবারটা ভালো লেগেছে? ঠিকঠাক চলে যায়। মাংসে নুন ছিল না। মাংসে নুন ছিল না। আমি এটাই বলছিলাম যে আগের বার আমি 2 মাস আগে এসেছিলাম, সেখানে তবুও ভালো লেগেছিল, বাট এখানটা একটুখানি ঘেটে গেছে। একটু না, বড্ডই ঘেটেছে, তাই তো আর কি। আচ্ছা, আমি এখন ভেতরে দেখাচ্ছি না এই বুফে সিস্টেমের জায়গাটা, কারণ আমাকে বলে দেওয়া হয়েছে যে এখন ভিড় বেশি, এখন স্যার আসবেন না। ঠিক আছে, আমি আসবো না। আমরা তো আপনাদের কথা শুনি, আপনারা যদি একটু আমাদের কথা শুনে ভালো ভালো খাবার দাবার করেন তাহলে সেটাই ভালো হবে, কিন্তু সেটা তো আর হয় না, আর শোনেও না কেউ। যারা যারা রামশ্যাম ভিলেজ রিসোর্টে থাকছেন, মানে যারা বুকিং করেছেন বা যারা থাকবেন, তাদের খাওয়ার জায়গাটা হচ্ছে এটা। বাইরে একটা জায়গা আছে যেখানে আপনারা আগে থেকে টোকেন কেটে তারপর খেতে পারবেন, কিন্তু এখানে সেই ব্যবস্থা নেই। এখানে আপনাদেরকে রুম নাম্বার বলতে হবে, আপনাদের অর্ডার বলতে হবে, এবং আপনাদের খাবার আপনাদের কাছে এখানে চলে আসবে।
এখানে আরেকটা জিনিস হচ্ছে থালিটা এরা সার্ভ করে দেয় না, যেটা বাইরে থাকে। এখানে আপনাদেরকে ওই যে দেখতে পাচ্ছেন ওখানে বুফে সিস্টেমে এটা সার্ভ করা হয় এই জায়গায়। আরেকটা ইনফরমেশন আমি এখানে পেয়েছি যে রামশ্যামেতে এখানে একটা সুইমিং পুলও করা হবে, যেটা এই দিকটায়। তো মোটামুটি বোঝা যাচ্ছে যে এই এরিয়াটা আরও বাড়বে, আরও বড় হবে। এই যেখানেতে এরা এখানে বুফে সিস্টেমে খাবার দিচ্ছে, আপনারা সেখান থেকে যদি বেরিয়ে আসেন তাহলে এখানে বেশ কিছুটা একটা হোয়াইট স্পেস মতন পাবেন। এখানে আপনার ক্যাজুয়ালি রেস্ট নিতে পারেন, ঘুরতে পারেন। পুরোপুরি জায়গাটা একটুখানি গ্রাম্য ভাব আছে, বেশ প্রকৃতির মাঝে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন। এই যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি, এটা একটা রিফ মতন করা আছে। এইখান দিয়ে গিয়ে, ও বাবা, এটা বেশ সাবধানেই করতে হবে নাহলে। হ্যাঁ, তো এইখানটাতেও ওই যে ছাউনিটা দেখছেন ওখানে একটা বসার জায়গা আছে। সন্ধেবেলা যদি গ্রুপে আসেন বা একাও আসেন, বসে বেশ ছাউনিতে বসে রেস্ট নিতে পারেন, নিজে কাজ করতে পারেন। বেশ নিরিবিলি একটা পরিবেশ, ছুটি কাটানোর মতন একটা পরিবেশ, রেস্ট নেওয়ার মতন একটা পরিবেশ। এইখান থেকে প্রপার্টিটা এইরকম দেখতে পাওয়া যায়। এখানে টমেটো হয়েছে একটা, এই খাবারের জায়গা থেকে আপনারা যখন এই দিকটা এগিয়ে আসবেন তখন দেখবেন কি সুন্দর সুন্দর ফুল গাছ রেখেছে। ওইটা সম্ভবত কিচেন। আমি ফুল খুব একটা বুঝি না, জানি না। আমার এক বোন আছে, তার ফুলের বেশ নলেজ। সে যদি থাকতো সে আমাকে বলে দিত কি। আমি ওই গাঁদা ফুল, গোলাপ, এর থেকে বেশি আমার দৌড় নেই। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, খেজুর গাছ থেকে কি করে হাঁড়িতে রস বার করা হয়। এটাই রিসর্টেতেই একটা জায়গায় আছে। এই দেখুন, এইটা তো খেজুর গাছ, ছোট খেজুর গাছ, বামন খেজুর গাছও বলা যেতে পারে। আর এই দেখুন, বেশ অনেকখানি হয়েছে মোটামুটি। খেলে হয় একবার। কালকে সকালে বলেছি ভোরবেলা এসে ঠান্ডা ঠান্ডা দারুণ সুন্দর। ঠান্ডা ঠান্ডা কি হবে? ওই রস দেবে। রস দেবে? হ্যাঁ, একটা ছেলেটা এখানকারই, ওই ছেলেটাকে জিজ্ঞেস কর, ওই ছেলেটা বিনা পয়সায় পয়সা নেবে? সেটা আমি জানি না, টাকা পয়সা নেবে। ওটাই তো আসল। এ হয়তো নিতেই পারে। বাবু কতখানি হয়েছে? খেজুর গাছে বাঁধো হাড়ি মন। কেমন দেখলে খেজুর গাছের রস? দারুণ, এরকম আমি কোনোদিন দেখিনি। আর সবথেকে বড় কথা, এইগুলো গ্রাম বাংলায় না এলে এগুলো ঠিক দেখা যায়। শহুরে লোকেদের কাছে এগুলো খুব অপরিচিত জিনিস। আর এরকম টক করে পড়ছে, এগুলো তো আমার দারুণ লাগলো। কিন্তু খেলে আরও ভালো লাগতো। হ্যাঁ, ওকে বলবে কি রে রে করে তাড়া করবে। কি বললো যে সকালবেলা দেবে? সকালবেলা দেবে? আচ্ছা, দক্ষিণাও নেবে? দক্ষিণাও নেবে। হ্যাঁ। লাঞ্চ তো হয়ে গেল, কেমন লাগলো? মোটামুটি হলো। দিদুন, লাঞ্চ ঠিক আছে? মোটামুটি। এইখানে রামশ্যামের একটা নতুন কনস্ট্রাকশন উঠছে, সম্ভবত এটাই সুইমিং পুল হবে বা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সও উঠতে পারে। এটার পাশে, যেটা আপনারা সবাই জানেন, যে এইটা হচ্ছে রামশ্যামের লজিংয়ের জায়গা। আচ্ছা, একটা জিনিস আপনাদের বলে দিই, এই যে কমপ্লেক্সটা দেখছেন এইখানে সমস্ত কিছু হচ্ছে 4 বেডেড। এটা গ্রাউন্ড ফ্লোরেও 4 বেডেড, ওপরের ফ্লোরেও 4 বেডেড। এইখান দিয়ে একটা সিঁড়ি আছে যেটা দুদিকেই যেতে পারেন। কিন্তু এই যে এই জায়গাটা দেখছেন এগুলো সমস্ত 2 বেডেড। এক্সট্রা কট আপনারা নিতে পারেন, সেটা চার্জেবল। এগুলো সমস্ত 2 বেডেড, ওপরেরটাও 2 বেডেড। এই দিকটা হচ্ছে এন্ট্রান্স, আর ওইখানটা তো বাইরে যারা খেতে চায় তারা খেতে পারে। আর সম্ভবত এটাও বোধহয় একটা জায়গা, বোর্ডিংয়ের জায়গা, যেখানে রুম হয়। তো ওই বাইরে থেকে ভেতরে এলে জায়গাটা এরকমভাবে দেখতে পাওয়া যায়। একটা ইনফরমেশন দিয়ে দিই, রামশ্যামেতে বুকিং করতে গেলে এরা সবসময়
প্রায়র বুকিং করতে হয়, নাহলে আপনারা যদি অন স্পট এসে রুম চান রুম পাবেন না। মেজরিটি ক্ষেত্রে আপনারা পাবেন না, খুব যদি মিরাকেল হয়ে যায় তাহলে আপনারা পেলেও পেতে পারেন। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে রামশ্যামে প্রায়র বুকিং অলওয়েজ করে আসবেন। এটা করতে গেলে 3 ভাবে করতে পারেন। প্রথম হচ্ছে আপনারা এখানে চলে আসুন, চলে এসে আপনারা অমুক দিনের বুকিংটা আগে থেকে করে দিন। ফুল ডাউন পেমেন্টটা করতে পারেন, হাফ পেমেন্টও করতে পারেন। ফুল ডাউন পেমেন্ট করে দিলে যদি আপনাদের ক্যান্সেল করতে হয় তাহলে 1 বছরের মধ্যে ওরা আবার ওটাকে রিশিডিউল করে দেবে। কিন্তু যদি আপনারা হাফ পেমেন্ট করেন তাহলে রিশিডিউলের ব্যাপারটা থাকে না। এটা হচ্ছে যদি আপনারা এখানে এসে আপনারা বুকিং করেন। দ্বিতীয় হচ্ছে রামশ্যামের অফিসিয়াল ওয়েবসাইট আছে, যেটা থ্রু দিয়ে আমি বুকিং করেছিলাম, এবং সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকেও বুকিং করে নিতে পারেন। ফুল পেমেন্ট করে দিতে হবে, সঙ্গে সঙ্গে আপনার রিসিটও পেয়ে যাবেন, কনফার্মেশনও পেয়ে যাবেন। আর থার্ড হচ্ছে আপনারা যে কোনো থার্ড পার্টি অ্যাপ দিয়েও করতে পারেন, যেরকম মেক মাই ট্রিপ বা ক্লিয়ার ট্রিপ, এক্সিগো, হেন তেন যা আছে সেটা থ্রু দিয়েও আপনারা বুকিং করতে পারবেন। ব্যাপারটা একই, একটা থার্ড পার্টি মানে মাঝখানে একজন মিডলম্যান থাকে, বাকি সমস্ত ব্যবস্থাপনাই এক। আচ্ছা, 4 বেডের ঘরটা কীরকম হয় সেটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। 2টো খাট, এখানে এসি, এখানে একটা কাপবোর্ড আছে, একটা ফ্রিজ দিয়েছে, মিনি ফ্রিজ, একটা টেবিল, আর এটা বাথরুম, যেটা আমি আপনাদের এখন দেখাতে পাচ্ছি না, পরে দেখাবো। এই বিকেলের দিকে আপনারা বাইরে এসে এখানে চেয়ার ফেয়ারও আছে, যেটা বসে আপনারা রেস্টও নিতে পারেন এবং কিছুটা টাইমও কাটাতে পারবেন। চলুন আপনাদেরকে এবার ডাবল বেড যেটা আছে ঘরটা, আমি যেই ঘরটা নিয়েছি সেটা উপরে আছে, আমি সেটা উপরে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই সিঁড়ি দিয়ে, লোহার সিঁড়ি দিয়ে আপনাদের উঠে যেতে হবে, এবং এইখান দিয়ে দুদিকেই যেতে পারেন। এই দিকে এটা যেহেতু 4 বেডেড, আমাদের রুম এখানে না, আমাদের রুম এখানে। এখানে এইটা হচ্ছে রুম, 2 বেডেড, একটা কাপবোর্ড আছে, আয়না। বাথরুমটা দেখিয়ে দিই। গিজারও দিয়েছে এখানে, আর বাইরে থেকে হোটেলটার ভিউ এরকমভাবে দেখা যায়। আচ্ছা, তো ব্যাপারটা হলো কি, লাঞ্চ সেরে একটু ফ্রেশন আপ হয়ে আমরা এবার সোনাঝুরি হাটে যাচ্ছি। সোনাঝুরি হাট আলাদা করে কিছু বলার নেই, ওটা নিয়ে প্রচুর ভিডিওস আছে, প্রচুর রকমভাবে অনেকেই ভিডিওস করেছে, আলাদা করে কিছু বলার নাই। দেখি এবার যাই আর আপনাদেরকেও দেখাবো। তো আমরা এখন যাচ্ছি সোনাঝুরি হাটে, আর যেরকম আমি বললাম যে ওখানে মোটামুটি সব রকম জিনিসপত্রই পাওয়া যায়, দরাদরি করতে হবে নাহলে ঠকবেন। আর এই দরাদরির ব্যাপারটাতে পারদর্শী হচ্ছে মেয়েরা, তাই তো? মানে আমরা হচ্ছি অজ্ঞ, আমরা একটু দূরেই থাকি, এবং আমি আর আমার বাবা, আমার দাদু, আমরা 3 জনই একমত যে যে মেয়েরা দরাদরি ব্যাপারে একদম একদম মানে 2000কে 200-তেও নামিয়ে দিতে পারে। বাবা, মেয়েরা সব পারে, মেয়েরা সব পারে। তার মানে আমাদের কাছে পিঠে না ঘেঁষাই, একদম মেয়েদের থেকে দূরে থাকাই ভালো, মেয়েদের থেকে দরাদরি থেকে দূরে থাকাই না হলে পিঠটা কেনাকাটির ব্যাপারে, কেনাকাটির ব্যাপারে পকেট ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। আপনাদেরকে রামশ্যাম ভিলেজ রিসোর্টটা একবার বাইরে থেকে দেখিয়ে দিই। এই রিসোর্টের ঠিক সামনেই হচ্ছে সোনাঝুরি হাট। তবে আজকে হাট একটু ফাঁকা, আমি এতটা ফাঁকা এক্সপেক্ট করিনি, জানি না কেন। আজকে 26 তারিখ, আজকে রিপাবলিক ডে, আর পর উইকেন্ডও আছে, তার মানে একটা লং উইকেন্ডের ছুটিও আছে, তবুও হাট এত ফাঁকা কেন আমি জানি না। আমি আপনাদেরকে একটা মজার ইনসিডেন্ট বলি।
তো গতবার যখন এসেছিলাম বাবার সঙ্গে তখন এখান থেকে আমরা একটা ভালো ঘি কিনেছি, ভালো নয়, একটা দেখলাম যেরকম ঘি বিক্রি করছে, তো আমরা সে একটা ঘি কতখানি কিনেছিলাম, 250 মতন ঘি আমরা কিনে নিয়ে গেছিলাম এবং সেটা খুবই ভালো ছিল, মানে গন্ধে স্বাদে অতুলনীয়। তাই এবারে এসে আমার আর বাবার প্রথম জিনিস যেটা আমরা খুঁজছি অনেকক্ষণ ধরে এই মার্কেটে, সেটা হচ্ছে ঘিটা। দেখা যাক কোথায় পাওয়া যায়। ভেবেছিলাম এখানে লোক নেই, কিন্তু এখন দেখছি ভিড়টা আস্তে আস্তে বাড়ছে। স্পেসিফিক্যালি এই সাইডে যথেষ্ট ভিড়, মানে ভালোই ভিড়, আপনারা দেখুন একবার। তাহলে মোটামুটি ব্যাপারটা কি হলো? ও আজকে আসেনি বলে ওই বসেনি, তো বললো যে কালকে 10টার সময় আসবে। হ্যাঁ, ও আসেনি তাই? হ্যাঁ, ডেফিনিট নয় যে জানি না, কালকে আসবার কথা। ক্যাজুয়াল লিভ নিয়েছে হয়তো, বাট তাও আশা করেছিলাম পাবো, কিন্তু আর কি করা যাবে, এখন তো আর আমাদের হাতে নেই। শুনলাম কালকে আসবে, তো কালকেই দেখব। এখন আমরা দুজনেই এখন দলচ্যুত হয়ে ঘুরে বেড়াচ্ছি এই সোনাঝুরি হাটে। এখন আমাদের খুঁজতে হবে বাকিরা কোথায় আছে, তাই তো? ঠিক। ওই দিকটাই মনে হয়। ভালো রাবড়ি, ভালো রাবড়ি। আমি কেয়ারটেকার থেকে জিজ্ঞেস করি। আরে আর একটা লাস্ট তোমাদের 50 কিনেছেন, 50 দেবে। তুই দিলে 50 কিনেছিস, তাই বলি ওটা। হ্যাঁ ভাই, রুদ্রাক্ষের ব্রেসলেটটা কত করে গো? 170 করে। এটা আসল না? আমার আলাদা চেন আছে। এইগুলো কি সব সাইজেরই পাওয়া যায়? 31 থেকে 40। 40, আচ্ছা। 34। কমপ্লিট হয়ে যায়। 44 গুলো না, এটা 42। আচ্ছা আচ্ছা, এগুলো কিরম রেঞ্জ? এগুলো কিরকম? 450। বাহ, দেখতে কিন্তু খুব সুন্দর। এটা কি ওই নেহেরু কোটের মতন দেখতে? জহর কোটের মতন দেখতে, কিন্তু ফেসের এটা।
মায়াসুর সিধা চান কিরকম রেঞ্জ এগুলো? 1250। এটা কি? এটা মায়াসুর সিল আছে, মাইসোর সিল্ক। ডিসকাউন্ট হবে একদম নাই 1200 টাকা। 1200 টাকা। 1250 ডিসকাউন্ট হবে। কত হবে? ডিসকাউন্ট আমি 1050 দেবেন। কত বলছেন? আর কি কি কালার আছে? এর মধ্যে অনেক কালার হবে দিদি, এই তো দিদি অনেক কালার। এটা হবে এটা এটা মায়ের সিল আছে 1250 ডিসকাউন্ট হবে। অনলাইন কার্ড হয় না? হ্যাঁ সব হবে, কার্ডে পেমেন্ট হবে। আটকে যায় কেন? এখানে বিপি আছে, এখানে বিপি আছে, 14 শাড়ি আছে, 2 প্লাস পিস আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই শর্টগুলো এই শর্ট কুর্তি একটা একটু দেখাতে হয়। পুরোপুরি এই তুমি তো মোটামুটি ক বছর পর এলে সোনাঝুরিতে? 3 বছর পরে। তো একই রকম নাকি কিছু? হাট অনেক বড় হয়ে গেছে আগের থেকে, হাট আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে। তবে এত জিনিসপত্র দেখলে খুব কনফিউজ লাগে, কোনটা দেখতে চাইছি আর কোনটা দেখবো না, গুলিয়ে যায়। না তবে স্টক নেই, তেমন স্টক নেই না সেই রকম নতুনত্ব আমার তো কিছু লাগছে না, আগে যেরকম দেখেছি সেরকমই আছে, নতুনত্ব কিছু লাগছে না। আছে হয়তো এত বড় মাঠ, মানে মাঠে এই মেলাতে হয়তো সবটা তো দেখা সম্ভব না। কোনখানটায় বল? যেটুকু দেখলাম তাতে মনে হলো না নতুনত্ব খুব একটা কিছু আছে। তবে অনেকগুলো দোকানও প্রায় বন্ধ, মানে গিয়ে দোকানটা দেখলাম বন্ধ আছে। আজকে হয়তো শুক্রবার বলে কাঠের নেম প্লেটের ওইটাও অনেকটা বন্ধ। এইদিকে আছে কাঠের নেম প্লেটের ওইদিকে। আজকে শুক্রবার বলে হয়তো কম, কালকে শনি রবিবার হয়তো একটু বাড়বে, হয়তো সেটাও হতে পারে। তাহলে আপনারা যারা আসবেন খুব শনি রবিবার বেশ করেই আসা ভালো। হ্যাঁ এখন আমি আর মা দলচ্যুত হয়ে গেছি, এখন সবাই মানে চারিদিকে ছড়িয়ে গেছে, যে যেখানে পাচ্ছে যা তার পছন্দের জিনিস খুঁজে বেড়াচ্ছে। আমরা দুজনে মিলে এখানে এখন আমাদের গ্রুপকে খুঁজতে হবে, না হলে আমরা পুরোপুরি দলচ্যুত হয়ে যাব, তাই তো? একদম। গুড মর্নিং ফ্রম বোলপুর শান্তিনিকেতন। আজকে হচ্ছে 27শে জানুয়ারি 2024, আর আজকে আমাদের শান্তিনিকেতনের দ্বিতীয় দিন। সকাল সকাল উঠে পড়েছি। এখন আজকের দিনে আমাদের প্ল্যান হচ্ছে সাইট সিনে যাওয়া। সাইট সিনের গাড়ি এখনও ঠিক করিনি, করা হয়ে ওঠেনি। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট রুমেই বলেছি। ব্রেকফাস্ট করে আমরা তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো সাইট সিনে। চল তবে আমাদের আরেকটা ঘরে গিয়ে ব্রেকফাস্টটা সারি। কাল রাতে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, বেশ। সকালে যেরকম গরম ছিল রাতে তেমনই ঠান্ডা। বাহ, কি সুন্দর ফুলগুলো ফুটেছে, একবার দেখুন। তো যাই হোক, এখন রুমে ব্রেকফাস্ট দিয়েছে,
আমি খাবো, কিন্তু তার আগে আগে বাকিরা বলবে কীরকম ব্রেকফাস্ট হয়েছে। দারুণ দারুণ, লুচি, আলুর তরকারি, মিষ্টি, তার সঙ্গে ছোলার ডাল, দারুণ, খুব ভালো, খুব সুন্দর খাবার। গরম গরম লুচি, ফুলকো, তার সাথে ছোলার ডাল। আপনারা চলে আসবেন, খেয়ে আপনারাই পাবেন। গরম গরম খুব ভালো, আরাম করে খাচ্ছি বিছনায় বসে। এবার আমি খাই, তারপর সকালবেলা এদের এই বাগানের ফুলগুলো কি সুন্দর লাগছে একবার দেখুন। বাবা বেশ বড়, কি ফুল এটা? কাল সকালে যেরকম গরম লেগেছিল এখন কিন্তু তার লেশ মাত্র নেই। এখন রেডি হয়ে মোটামুটি আমরা এখন বেরোচ্ছি সাইট সিনে। সাইট সিনের জন্য গাড়ি বুক করতেই যাচ্ছি। এখন গিয়ে দেখি কত করে এরা চার্জ করে। আমরা একটা গাড়ি ভেবেছিলাম, কিন্তু গাড়ি মনে হয় না খুব একটা সুবিধার হবে আমাদের। আমরা দেখি কোনটা সুবিধে, টোটো না গাড়ি। আমরা একটা টোটো ভাড়া করেছি। এখন টোটো ভাড়া করে আমরা শান্তিনিকেতনের সাইট সিনগুলো করব। সবগুলো সম্ভব হবে না, কারণ এমনিতেই আমাদের দেরি হয়ে গেছে। আর কোথায় কোথায় যাচ্ছি সেটা আপনাদের বলবো, এবং আমাদের কীরকম খরচা পড়লো সেটাও আমি আপনাদের পরে জানিয়ে দিচ্ছি। আমাকে টোটোওয়ালা বললো এই তাল গাছ দেখি নাকি রবীন্দ্রনাথ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে কবিতাটা লিখেছিলেন। আমার বিশ্বাস হয় না, বাট তাও কি করা যাবে। রবীন্দ্রনাথ যে তাল গাছ দেখে লিখেছেন সেই তাল গাছ যে এখনও আছে, এটা একটু ভাবাটা একটুখানি। এই জায়গাটার পাশেই হচ্ছে না উপাসনা গৃহ। এখানে তো ঢুকতে দেওয়া যায় না, বাইরে থেকেই দেখতে হয়। আপনারাও দেখুন একবার। কি সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছে, এরা মেনটেন করেছে এখানে। সুন্দর সুন্দর ফুল, সুন্দর বাগান। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, তার বিশেষ দ্রষ্টব্য হচ্ছে উপাসনা গৃহ। এই উপাসনা গৃহেতে উপাসনা হয় এবং অনেক গান হয় এবং ব্রহ্মের উপাসনা হয়। এই জন্যই এটা পরিকল্পনা হয়েছিল। এই পরিকল্পনা করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তার স্কেচ, তার সমস্ত কিছু পরিকল্পনা ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের, এবং সেই
অবনীন্দ্রনাথ ঠাকুরের সেই পরিকল্পনা অনুযায়ী এই কাঁচ দিয়ে, বিভিন্ন রঙের কাঁচ দিয়ে, তখন বাইরে থেকে আনা হয়েছিল এই কাঁচগুলো, এই কাঁচ দিয়ে এই উপাসনা গৃহ সজ্জিত হয়েছিল, মানে অলঙ্কৃত হয়েছিল। এবং এই উপাসনা গৃহ দেখতে বহু দেশ বিদেশ থেকে বহু লোক আসেন এবং এই উপাসনা গৃহটা সেই পরম্পরা চলে আসছে। আজও সোমবার দিন উপাসনা হয়, কিন্তু একটাই, এর ভেতরে ঢুকতে গেলে তাকে সাদা ড্রেস পরে, শ্বেত শুভ্র ড্রেস পরে আসতে হবে, তাকে ড্রেস কোড আছে আর কি। তো এই উপাসনা গৃহ সত্যি শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ ঠাকুরের এখনও সেই স্মৃতি বহন করছে। এটাই সেই বিখ্যাত শান্তিনিকেতন বাড়ি। এটার উল্টো দিকে যেই মাঠটা আছে, এখানে মেলা টেলা হয় শুনছি। আর এই সেই বাড়িটা, অদ্ভুত বাড়ি, অদ্ভুত একটা শান্তি আছে এখানে। মানে এরকম একটা বাড়ি থাকলে দিনের পর দিন বাইরের জগতের সাথে সম্পর্ক না রেখেও কাটিয়ে দেওয়া যেতে পারে। এই জায়গাটাই হচ্ছে ছাতিমতলা। একটা জিনিস মানতেই হবে, এরা খুব ভালো মেনটেন করে রেখেছে এখানে। মানে রাস্তাঘাট নয়, তবে এই ভেতর দিকটা যথেষ্ট পরিষ্কার এবং খুব সুন্দরভাবে ফুল টুল দিয়ে বাগান করে এখানে জিনিসটাকে সাজিয়ে রাখা হয়েছে, দেখতে ভালো লাগছে। এটাই হচ্ছে রামকিঙ্কর বেজের সেই বিখ্যাত স্কাল্পচার, ওই যে যেটা দেখতে পাচ্ছেন এইখানে। জায়গাগুলো ঢুকতে দিতে পারে, কেন ঢুকতে যায় না জানি না। এই সৃজনী শিল্পগ্রামে টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা করে পার অ্যাডাল্ট, আর স্টিল ক্যামেরা নিলে 1000 টাকা, আর ফিল্ম বা ভিডিও শ্যুট করলে আপনাদের পড়বে 2000 টাকা করে। আর অ্যাডিশনাল যদি আরও 1 ঘন্টা করে নেন তাহলে 1500 টাকা। মানে ছবি তুলতে গেলে এটা বড্ডই কস্টলি। সেই জন্য এখন ক্যামেরাগুলো থাকবে ব্যাগের ভেতরে, আর যদি ছবি তুলি সেগুলো তুলবো মোবাইলে। ভিডিও তুলতে গেলে 2000 টাকা করে টিকিট কাটতে হবে। মানে অতটাও শখ নেই, আর যখন পারমিশন আছে মোবাইলে তোলার, তাহলে মোবাইলই কেন তুলবো না, তাই তো?
যে এক্সিবিশন হচ্ছে এইখানটায়, এখান থেকে এগিয়ে এলে এখানে বেশ জামা কাপড়, গয়নাগাটি তার একটা স্টলস দেখতে পাচ্ছি। মানে যারা যারা কেনাকাটি করতে চান তারা এখান থেকেও এগুলো করতে পারেন, তবে অ্যাডভাইস করব দরাদরি করবেন। আচ্ছা, সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে এখন আমরা এখানে এসেছি আমার কুটিরে। চায়ের স্টল দেখতে পেয়েছেন? একটা জিনিস বলে দিই, আমার কুটিরে কিন্তু ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি পুরোপুরিভাবে নট অ্যালাউড। তো আপনারা ভেতরে আমি আপনাদের দেখাতে পারলাম না, যারা আসবেন তারা দেখবেন এখানে দুটো তলা আছে, এই নিচের একটা উপরে একটা। এটা যেটা দেখছেন নিচটাতেও অনেক রকম জিনিস আছে, ওপরেও অনেক রকম জিনিস আছে। স্পেশালি ওপরে যেটা আছে সেটা হচ্ছে কাপড়ের জিনিসপত্র, কাপড়ের ব্যাগপত্র, শাড়ি, চুড়িদার সব কিছুই পাবেন। এই আমার কুটিরের থেকে এখানে কোপাই নদী বা শাল নদীর এটা যাওয়ার রাস্তা আছে, এই দেখুন। একবার ঢু মেরে আসা যেতে পারে। একটুখানি হাঁটতে হবে ঠিকই, আমি জানি না এখনো তো কাউকে না বলেই এসছি, তারা বোধহয় আমাকে খুঁজবে। এসে গেছি, এই হচ্ছে কোপাই নদী। অদ্ভুত সুন্দর এই জায়গাটা, মানে এত শান্ত। আমি শুধু এখানে ঝিঁঝির ডাক আর পাখির আওয়াজ এইগুলো শুনতে পাচ্ছি, তাছাড়া এত নিরিবিলি, এত মানে সাইলেন্স এই জায়গাটায়, সত্যি। বা এইখানে যদি আমি না আসতাম তাহলে এই এত সুন্দর ভিউটা, সানসেট হচ্ছে, এটা মিস করে যেতাম। অদ্ভুত সুন্দর। এবার ফেরা যাক। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তায় একা একা হাঁটলে
একটা অদ্ভুত ফিলিং আসে। এটা আমরা যারা শহরে থাকি বা শহরের কনস্ট্রাক্টেড পার্কসে যেগুলো আমরা করি, সেই ফিলিংটা আসে না। চারিদিকে শুধু প্রকৃতি আর আমরা হেঁটে যাচ্ছি। সত্যি এখানটা না এলে অনেক কিছুই মিস করতাম। আপনারা যারা আসবেন তারা কিন্তু এই জায়গাটায় আমার কুটিরের থেকে গিয়ে, আমার কুটিরের বাঁ পাশেই একটা রাস্তা আছে, সেটা দিয়ে গিয়ে আপনারা কোপাই নদীটা দেখে আসতে পারেন। এই প্রকৃতি ভবনের কাছে এখানে একটা বিশাল বুদ্ধদেবের মূর্তি হয়েছে, এই দেখুন। এখান থেকে সানসেটটাও অসাধারণ দেখা যাচ্ছে। চলো, যেটা বলছি সেটা হচ্ছে আজকের মতন সাইট সিন করে আমরা হোটেলে ফিরে এসেছি। সাইট সিন করতে সারাদিনই লেগে গেছে, কিন্তু একটা বিষয় হচ্ছে আমরা দুটো জিনিস করে উঠতে পারিনি। এক হচ্ছে কঙ্কালীতলা, আর দুই হচ্ছে সুরুল রাজবাড়ি। কঙ্কালীতলাটা করে আসতে পারিনি কারণ এমনিতে আমরা একটু লেটে বেরিয়েছিলাম। তারপর আর শনিবার বলে প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য আমরা ভেবেছিলাম ওটা পরে করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আর দ্বিতীয় হচ্ছে সুরুল রাজবাড়িটা, এটাও একটা মিস হয়ে গেছে। আপনারা যারা আসবেন তারা যদি ফুল সাইট সিন করতে হয় অবশ্যই দুটো দিন হাতে রাখবেন, নাহলে কিন্তু কমপ্লিট সাইট সিন করতে পারবেন না। আরেকটা আপনাদেরকে অ্যাডভাইস দেব, ব্লগারদের দেখে আপনারা নিজেদের ট্যুর প্ল্যান সেট করবেন না, কারণ তারা ফ্যামিলি নিয়ে ঘুরে, যেটা আমাদের টাইম লাগে, একটুখানি দেখলাম, বসলাম, খেলাম, সেটা করতে গেলে কিন্তু সময় লেগে যাবে। সেটা ওই ব্লগারদের যে প্ল্যানটা থাকে সেটার সাথে আপনাদের সিঙ্ক নাও করতে পারেন। আপনারা যারাই প্ল্যান করবেন যে কোনো জায়গায়, শুধুমাত্র শান্তিনিকেতন নয়, তারা অবশ্যই হাতে একটু সময় রাখবেন এবং নিজেরা কতটা পারবেন সেটা ভেবে আপনারা প্ল্যানটা করবেন। সাইট সিনের জন্যে টোটোওয়ালারা আমাদের বলেছিল 1500 টাকা করে লাগবে, কিন্তু দরাদরি করে আমরা সেটা 1100 টাকায় নামিয়ে আনি। আপনারা যদি আরও ভালো দরাদরি করতে পারেন তাহলে এই প্রাইসটা আরও নেমে যেতে পারে। পরদিন আমরা সবাই ফেরার পথ ধরলাম। ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকতে থাকতে অনুভব করলাম মনটা বেশ খারাপ হয়ে গেছে। আর হবে নাই বা কেন, যে কোনো ভ্রমণের পর বাড়ি ফিরলে সবারই মন খারাপ হয়ে যায়, কিন্তু এক ভ্রমণ কাহিনী শেষ না করলে আর এক নতুন ভ্রমণ কাহিনী শুরু করা যাবে না। তাই আজকের গল্প এই পর্যন্তই। আবার আসবো নতুন এক ভিডিওতে, নতুন এক জায়গার ভ্রমণ কাহিনী নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।